কেমন হলো জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন? এই নিয়ে কথা বলবো আমরা। আমাদের সাথে এরই মধ্যে যুক্ত হয়েছেন বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য হেলেন জেরিন খান এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট হুমায়রা নূর। আপনাদের দুজনকে স্বাগত জানাই এবং ধন্যবাদ সময় দিয়েছেন। এবং একই সাথে অভিনন্দন জানাতে চাই হেলেন জেরিন খান আপনাকে, কারণ আবারও আপনি সংরক্ষিত নারী আসনে আপনার প্রতিনিধিত্ব আপনি করবেন, আমরাও সেই প্রত্যাশা রাখি। আপনাকে দিয়ে যদি একটু শুরু করি হেলেন জেরিন খান, সেটি হচ্ছে যে নারী নেতৃত্বের জায়গা থেকে আপনি আবারও যেহেতু সংসদ সদস্য হলেন, প্রথমত দল কোন কোন বিবেচনা আসলে করে এবার মনোনয়নগুলো দিয়েছে সেটা আপনার কাছ থেকে অবশ্যই আমরা জানতে চাই। এবং একই সাথে এবার আমরা দেখছিলাম যে বিএনপির ২৮ জনই হচ্ছে নতুন মুখ এবং পুরানো রয়েছেন ৮ জন। নতুনদের সংখ্যা এবার বেশি, পুরানো সংখ্যাটা একটু কম। নতুন এবং পুরানোর এই মিশেলটা কেমন হলো? অসাধারণ। এটা খুবই, আমি মনে করি যে ইতিমধ্যেই সারা বাংলাদেশের বিশেষ করে বিএনপি এবং নারী সমাজ যারা আছে তারা কিন্তু ভীষণভাবে এটাকে কংগ্রাচুলেট করছে এবং অভিনন্দন জানাচ্ছে। এবং এই যে বিএনপি যে অসাধারণ একটা মানে বিশেষ ৩৬ জনের একটা প্যানেল জাতীয় সংসদে পাঠাচ্ছেন সেখানে প্রতিনিধিত্ব করবার জন্য, আমার মনে হয় ইতিমধ্যেই তাদের সম্পর্কে মানুষ যতটা জেনেছে এবং আরো জানতে পারবে, কারণ আমরা যারা পুরানো আছি আমাদের সম্পর্কে কম বেশি অনেকে জানে, নতুন যারা তাদের সম্পর্কে হয়তো বা অনেকে নাও জানতে পারে। তো সেই দিক থেকে আমি মনে করি যে এটা এটা খুবই আমি যেহেতু এই দলের মধ্যে দীর্ঘ সময় আছি, আমি জানি যে এবারে যে জাতীয় সংসদ সদস্য সংরক্ষিত আসনে যাদেরকে মনোনয়ন দেওয়া হলো তারা প্রত্যেকে যোগ্য, দক্ষ, শিক্ষিত এবং পরীক্ষিত, এবং তারা অনেকে তরুণ, কিন্তু এই তরুণদের মধ্যে ভীষণ প্রতিভা সম্পন্ন অসংখ্য আমাদের নারী নেত্রীরা আছে যারা পার্লামেন্টে আসলে তো ওখানে কথা বলার একটা বিশেষ জায়গা আপনারা জানেন, সেখানে কথা বলতে হয় এবং ওখানে আইন প্রণয়নের বিষয় আছে, ওখানে নোট অফ মানে আপনারা জানেন যে বিভিন্ন বিধির উপরে কথা বলতে হয়, বাজেটের উপরে কথা বলতে হয়, প্রেসিডেন্টের ভাষণের উপরে আলোচনা করতে হয়, সব মিলিয়ে ওখানে কিন্তু একটা মেধার পরীক্ষা হয়। এবং পাশাপাশি যেটা হয় যে ওখানে কিন্তু একটা ডিবেটের মতো হয়, যে কেউ কোনো ধরেন সরকারি দলের পক্ষ থেকে বক্তব্য দিলে কাউন্টার বক্তব্য কিন্তু আবার অনেক সময় চলে আসে। তাই সেই জায়গায় যদি মানে মেধাবী এবং শিক্ষিত, পরীক্ষিত না হয় তাহলে অনেক ক্ষেত্রেই সেটা কিন্তু ম্লান মনে হয়। তা আমার মনে হয় এই দিক থেকে এবার জাতীয়তাবাদী দল, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং বিএনপি নীতি নির্ধারকরা একটা অসাধারণ ৩৬ জনের একটা গ্রুপ জাতীয় সংসদে পাঠাচ্ছে, যারা সত্যিকার অর্থেই পার্লামেন্টে অসাধারণ ভূমিকা পালন করবে। নিশ্চয়ই, এবং আমরাও সবাই আসলে আশা প্রকাশ করব যে পার্লামেন্ট আরও প্রাণবন্ত হবে যখন আপনারাও যুক্ত হবেন। অ্যাডভোকেট হুমায়রা নূর, আপনার কাছে একটু আসতে চাই। সেটি হচ্ছে যে আপনাদের দুজন প্রতিনিধিত্ব করবেন, আপনাদের যেহেতু জোট থেকে যেভাবে সেটি বন্টন হয়েছে তাতে আপনাদের দল থেকে দুজন যাচ্ছেন এই সংরক্ষিত আসনে। সেই হিসেব করে একটু জানতেই চাই, আপনাদেরও ভেতরে যখন আলাপ আলোচনা হয়েছে কাকে আপনারা মনোনীত করবেন সেই বিষয়গুলো, তখন কোন বিষয়গুলো মাথায় রেখে আসলে আপনারা চিন্তা ভাবনা করেছেন? ধন্যবাদ আপনাকে, আমাকে দিনের পর দিন সংগ্রাম করেছেন, আন্দোলন করেছেন, একই সাথে হুমায়ুন নূর, আপনার কথা আমরা আসলে পরিষ্কার বুঝতে পারছি না। আপনি যদি আবারও আমাদের সাথে জয়েন করেন নতুন করে, সম্ভবত নেটওয়ার্কের কারণে, একটু অডিওর কারণে আপনার কথা আমরা বুঝতে পারছি না। এর ফাঁকে আমরা একটু হেলেন জেরিন খানের কাছে আবারও যদি ফিরে আসি, সেটি হচ্ছে যে সংরক্ষিত নারী আসন নিয়ে এর আগে অনেকবারই কথা হয়েছে যে সংরক্ষিত নারী আসনটি না রেখে সরাসরি নারীরা যাতে আরও অংশগ্রহণ করতে পারে, তার জন্য নির্বাচনটি যেন করা যায়। এটি নিয়ে অনেক সময় আলোচনাও হয়েছে, অনেক সময় আমরা দেখেছি উদ্যোগ নেওয়ার মতো অবস্থাও হয়তো হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সেটি আর কার্যকর হয়নি। এবার যখন আপনি যাচ্ছেন, আপনি কি এই বিষয়টা নিয়ে কথা বলবেন সংসদে?
ডেফিনেটলি আমি এটা নিয়ে তো কথা বলবোই, কারণ আপনি জানেন যে আমি ব্যক্তিগতভাবে কিন্তু 2008-এ সরাসরি আসনে নির্বাচন করেছিলাম, এবং এবার আমি মানে সাধারণ আসনে নির্বাচন করার মনোনয়ন প্রত্যাশী ছিলাম। তো সেই ক্ষেত্রে হয় কি, বড় দলগুলা সবাইকে অ্যাকোমোডেট করতে চায়। দেখা গিয়েছে যে কখনো কখনো আমার এলাকায় যেমন আমরা 3 জন ক্যান্ডিডেট ছিলাম, তাদের মধ্যে থেকে হয়তো চিন্তা করেছে যে আমাকে আমার জন্য সংরক্ষিত আসন কখনো কখনো কিন্তু মানে নারী নেত্রীদের জন্য, যারা সত্যিকার অর্থে মানে নির্বাচিত সংসদ সদস্য হতে চায়, তাদের জন্য কিন্তু অনেক ক্ষেত্রেই এটা কিন্তু নেগেটিভ হয়ে দেখা দেয়। কারণ যেহেতু দল অ্যাকোমোডেট করতে চায়, সেই ক্ষেত্রে দেখা যায় যে একজন পুরুষ নেতা থাকে, তাকে ওখানে দিয়ে তারপর নারী নেতা যে আর তার তো আর একটা অপশন আছে, সংরক্ষিত আসন আছে, সেই জায়গায় তাকে নিয়ে যাওয়া হয়। তো এটা কখনো কখনো হয়। আর আরেকটা বিষয় হলো খুবই দুঃখজনক, আপনারা জানেন যে আমরা জুলাই সনদ বলি, গণভোটের কথা বলি, সেখানে কিন্তু একটা বিষয় আছে ছিল, সেটা হলো যে নারীদের মনোনয়ন 5% মানে করা হয়েছিল, যে এবারে যে আমাদের যে নির্বাচনটি হয়ে গেল সেখানে, সেই জায়গায় কিন্তু কেউ কোনো কথা বলছে না বলছে আমাদের বিরোধী দল জামাত ইসলাম, আমাদের হুমায়রার যে দল এনসিপি কিন্তু উচ্চস্বরে সেটা বলছে না। কারণ এখানে দেখেন জামাত ইসলাম কিন্তু একজনও নারী ক্যান্ডিডেট মানে নমিনেশন দেয় নাই। সে কারণে কিন্তু আমি বলবো আমাদের দল কিছুটা হলে রিল্যাক্স ছিল, কিন্তু অতীত দিনে হয়েছে কি, বড় দুইটা দলের মধ্যে কিন্তু একটা কম্পিটিশন ছিল, যে যদি আওয়ামী লীগ মানে বিএনপি যদি 15 জন দিত, আওয়ামী লীগ দেখা যেত যে তারা 15 জন অথবা 16 জন, অথবা আওয়ামী লীগ যদি 16 জন দিত, বিএনপি 17 জন দেওয়ার চেষ্টা করতো। কিন্তু এবারে দেখা গিয়েছে যে বিরোধী দল কিন্তু সেই কাজটা করে নাই, যে কারণে পার্লামেন্টে আমরা সরাসরি নির্বাচনে মাত্র 7 জন প্রতিনিধি কিন্তু আমরা দেখতে পাই। তো সেটা কিন্তু আমাদের জন্য খুবই দুঃখজনক। আমরা জানি যে আমাদের জুলাই সনদ, যেটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, যেটা পার্লামেন্টের সামনে দক্ষিণ প্লাজায় যেই সনদে আমাদের দল স্বাক্ষর সহ অন্যান্য 30টি দল স্বাক্ষর করেছিল, সেই সনদটি অক্ষরে অক্ষরে পালন করবেন মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। তাহলে আমরা বিশ্বাস করি যে আগামী নির্বাচনে মানে 5% না 10%, কারণ কি ওখানে কিন্তু আছে ধাপে ধাপে প্রতি 5 বছর পর পর মানে আপনার 5% বাড়াতে হবে। তো সেই জায়গায় আমরা খুবই অ্যাডভোকেট হুমায়রা নূর যুক্ত হয়েছেন। আমরা এই প্রসঙ্গে তার কাছ থেকেও হয়তো নিশ্চয়ই উত্তরটি শুনবো। প্রথম প্রশ্নটি যেটা ছিল যে যে বিবেচনা করে আপনারা আপনাদের প্রার্থীদের মনোনয়ন করেছেন, সেই বিষয়টি জানানোর পাশাপাশি হেলেন জেরিন খান যে প্রসঙ্গটি তুললেন, যে জুলাই সনদেও কিন্তু বলা আছে যে অন্ততপক্ষে 5% ভোটেও নারী সদস্যদের অন্তর্ভুক্তির যে বিষয়টি, যেটি হয়তো পরবর্তী 5 বছর পর আরও হয়তো বাড়বে, সেই জায়গায় হচ্ছে আপনাদের অবস্থানটাও আর একটু পরিষ্কার করে যদি একটু জানা যায়। আচ্ছা, প্রথমত হেলেন জেরিন আপাকে আন্তরিক অভিনন্দন। একই সাথে যে 36 জন নারী বিএনপি থেকে মনোনয়ন পেয়েছে, প্রত্যেকেই যোগ্য, এবং একজনের ব্যাপারে একটু অভিযোগ আছে, এটা এখন না বললে, কিন্তু সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন। একই সাথে 11 দলীয় জোটের মনোনীত যে 13 জন প্রার্থী, সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। আমি আশা রাখি আপনারা, যদিও নারী সংরক্ষিত আসনে সংসদে যাচ্ছে, কিন্তু আপনারা একজন সংসদ সদস্য আইন প্রণেতা হিসেবে নিজেদের যোগ্যতা এবং মেধার পরিচয় সেখানে রাখবেন। এবং এই মুহূর্তে যদিও নারী সংরক্ষিত আসনে আমাদেরকে এইভাবে সিলেকশন প্রসেসে যেতে হচ্ছে, আমাদের যে দাবিটা ছিল যে নারী সংরক্ষিত আসন, যেহেতু নারীরা পিছিয়ে পড়া জনগোষ্ঠী, এখনো সামাজিক এবং আর্থিক প্রতিবন্ধকতার কারণে নারীদেরকে সরাসরি নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে কিছুটা বাধা রয়েছে। সেক্ষেত্রে যতদিন না পর্যন্ত আমরা সামাজিক এই প্রতিবন্ধকতাটা কাটিয়ে উঠতে পারছি, ততদিন পর্যন্ত আমাদের এই সংরক্ষিত আসনের কোটাটা আসলে রাখতেই হচ্ছে। সেই জায়গাটায় গিয়ে আমি আশা রাখবো যে আমরা যে এই দাবিটা করেছিলাম যে এই যে 50টা আসন, সেটা 100 আসনে উন্নীত করা হোক, এবং সেইখানে সরাসরি নির্বাচন হোক, যেখানে নারীরা এবং যারা হচ্ছে শারীরিক প্রতিবন্ধী বিভিন্ন জনগোষ্ঠী, তাদেরকেও এই সংরক্ষিত আসনের জন্য মনোনীত করা হবে। তারা 100 আসনে সরাসরি কম্পিট করবে। এটা আমাদের মেইন এজেন্ডা ছিল, এবং যেটা আসলে জুলাই সনদেও আছে। এবং 5%-এর যে বিষয়টা, সেইটা এনসিপি এবং অল্প কিছু রাজনৈতিক দল ছাড়া কেউই এটা আসলে মিট করতে পারে নাই।
11 দলীয় জোটের যে সবচেয়ে বড় দল, ওনারাও পারেন না, এটা দুঃখজনক, কিন্তু ওনারা ওনাদের কমিটমেন্ট রেখেছেন। ওনারা যদিও চাইলেই 12টা আসন নিজেদের জন্য রেখে একটা আসন এনসিপির একটা আসন আর ওনারা 12টা আসন নিজেরাই নিতে পারতেন, কিন্তু ওনারা ওনাদের রাজনৈতিক যে কমিটমেন্ট ছিল সেটা রেখে ওনারা 8টা আসন নিয়েছেন এবং 4টা আসন নিয়ে ওনারা এনসিপি, জাকপা এবং খেলাফত মজলিসকে ছেড়ে দিয়েছে। এবং যেই ধারণাটা করা হচ্ছিল যে ওনারা হয়তো সংসদে যারা আছেন অমুকের স্ত্রী বা অমুকের বোন, অমুকের মা, তারা যোগ্যতা থাকা সত্ত্বেও, রাজনৈতিক ভাবে তাদের অংশগ্রহণ থাকা সত্ত্বেও কিন্তু তাদের কাউকেই মনোনয়ন দেননি। সেক্ষেত্রে ঘরে একজন এমপি থাকার অবস্থা আর আরেকজন এমপি হচ্ছেন না, এটা নিশ্চিত। এই বিষয়ে অন্তত এটুকু বিষয়ে আমাকে ধন্যবাদ দিতেই হয়। অর্থাৎ পরিবারতন্ত্রের যে চর্চাগুলো আমরা এর আগে দেখে এসেছিলাম সেটা থেকে আসলে বেরিয়ে এসছে বিরোধী দল, আপনি বলতেই চান? এক্স্যাক্টলি অন্তত এই দৃষ্টান্তটা তারা রাখতে পেরেছে বলে তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানানো উচিত। এবং আগামী দিনে 11 দলীয় জোটের যে সবচেয়ে বড় রাজনৈতিক দলটা এই মুহূর্তে, তারা যে কমিটমেন্টটা রেখেছে যে আগামী নির্বাচনগুলোতে তারা তাদের নারী প্রার্থীদেরকে প্রস্তুত করবে, সেই প্রস্তুতিটাও আমরা দেখতে চাই। এনসিপির কথা যদি বলতে হয়, সেক্ষেত্রে আমাদের যে দুইজন প্রার্থী, একজন ডাক্তার এবং আরেকজন প্রাক্তন ব্যাংকার, তো দুইজনেই প্রচন্ড শিক্ষিত এবং রাজনীতির মাঠে তাদের অনেক সংগ্রাম আছে, অনস্বীকার্য সেই সংগ্রাম। এবং কিন্তু আপনি কি মনে করেন আমাদের আসলে সংসদের এই ব্যবস্থাপনার মধ্যে সংরক্ষিত নারী আসনে আমরা হয়তো অনেক যোগ্য এবং যাচাই বাছাই করেই প্রার্থীদেরকে নির্বাচিত করেন দলের শীর্ষ সদস্যরা, কিন্তু শেষ পর্যন্ত এই ঠিক মতো তারা আসলে অন্য সংসদ সদস্যরা যেভাবে ক্ষমতায়িত হন, কোথাও তারা আইন প্রণয়নের ক্ষেত্রে যেভাবে তাদের অবস্থান তারা রাখতে পারেন, সংরক্ষিত নারী আসনের সদস্যরা তো আসলে সেভাবে পারেন না। সেই জায়গায় আসলে আপনার কাছে কি মনে হয় পরিবর্তনটা আসলে একটু? এই কথাটার সাথে আমি আসলে একমত না, কারণ পূর্বে আমরা ব্যারিস্টার রুমি ফারহানা আপাকে দেখেছি, উনি ওনার বলিষ্ঠ কণ্ঠ, উনি সংসদে ওনার যে অবদান এবং অবস্থান সেটা স্পষ্ট করেছেন। এবং না, আমাদের এখানে হেলেন জেরিন আপারাও, ওনারা কেউই কম জ্ঞান রাখেন না বা সংসদে তাদেরকে সুযোগ দেওয়ার ক্ষেত্রে। ধরেন যখন আমাদের সংসদ সদস্যদের সাথে আলাপ হচ্ছিল, তখন যেমন সেদিন হাসানুল্লাহ অভিযোগ করেই বসলেন যে ট্রেজারি বেঞ্চের ওনারা পায় 45 মিনিট আর আমরা পাই 2 মিনিট। সেক্ষেত্রে সময়ের একটা স্বল্পতার বিষয় থাকতে পারে, কিন্তু আমি মনে করি যে নীতি নির্ধারণের জায়গায় যখন একটা আইন প্রণয়ন করা হোক বা বাজেট করা হোক, সেই ক্ষেত্রে বিভিন্ন কমিটি হয় কিন্তু, এবং কমিটিগুলো এই বিলগুলো পর্যালোচনা করে এবং তারপর পার্লামেন্টে উত্থাপন করে, যেখানে পার্লামেন্টে আমি আশা রাখি যে এখানে যে সেটআপটা এইবারে যে 50 জনকে সিলেকশন করা হচ্ছে, এই 50 জনের প্রত্যেকেই প্রচন্ড মেধাবী এবং একদম প্রপার রাজনীতিবিদ। রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের বাইরে খুব বেশি কাউকে এখানে আসলে অ্যাকোমোডেট করা হয়নি। সুতরাং তারা সংসদে নিজেদের ভূমিকাটা সঙ্গে রাখবে এবং এটা অতীতের যে কোনো সময়ের চেয়ে একটা গুড সেটআপ। এবং আমি তো শুরুই করলাম এটা বলে যে ওনারা নারী আসনের, সংরক্ষিত আসনের এমপি না, ওনারা একজন এমপি, মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে ওনারা নিজেদের অবদান রাখবেন এখানে। অবশ্যই আমাদের একেবারে সময় শেষ, 1 মিনিট আছে। জেরিন খান, আপনার কাছ থেকে মন্তব্য শুনে নেই যে প্রাণবন্ত সংসদের কথা আমরা বারবার বলি, কিন্তু তারপরে দেখা যায় নানা ধরনের তর্ক বিতর্ক এমন হয়ে যায়, সেটি আসলে অনেকটা দুঃখজনক বা হতাশাও করে সাধারণ মানুষকে। সেই জায়গা থেকে আপনার কাছে কি মনে হয় আপনারা যাওয়ার পরে কি সেই পরিবর্তনটা আমরা দেখতে পাবো? কারণ বলা হয় যে নারীরা যেখানে থাকে সেখানে একটি আলাদা সৌন্দর্য তৈরি হয়। প্রথমত যে তর্ক বিতর্ক থাকবে এটা কিন্তু গণতন্ত্রের সৌন্দর্য, তবে সেটার মধ্যে যুক্তি তর্ক থাকতে হবে। যুক্তি তর্কের বাইরে যে যার মতো করে বললে সেটা তো আসলেই শ্রুতিমধুর হয় না, কিংবা সেটা দেখার মতো মানে ধৈর্য কারো থাকে না। কাজে পার্লামেন্ট থেকে আপনার এমন ডিবেট হবে যেখান থেকে জাতি কিছু পাবে। আর এখানে হুমায়রানুর যেটা বলছিল, তো ওর সাথে সুর মিলিয়ে আমি বলতে চাই 2001 সালে আমি সংরক্ষিত আসনের
নারী এমপি ছিলাম, আমাদের ওই সময়ে কিন্তু একদম সমস্ত পলিটিক্যাল নেতৃত্বের দেওয়া হয়েছে, কোনো পরিবার থেকে কাউকে দেওয়া হয় নাই। এবং আপনারা দেখেছেন 2008-এ এবং 2018-তে আমাদের দল থেকে যারা দেওয়া হয়েছে তাদের প্রত্যেকেই কিন্তু দেখা গিয়েছে যে পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড, ইভেন শুধু তা না, ছাত্র রাজনীতি থেকে উঠে আসা সুশিক্ষিত নারীদের দেওয়া হয়েছে। সেখানে দেখা গিয়েছে পুরুষের চাইতে বরং আমাদের সময় আমরা যারা যে কজন ছিলাম, আমরা কিন্তু কোনো অংশেই ছেলেদের চাইতে কম যাইনি, বরং তাদের চাইতে অনেক কোনো জায়গায় অনেক বেশি যুক্তিতর্কের ভিত্তিতে এবার নিশ্চয়ই তাই প্রমাণিত হবে। আলোচনা শেষ করতে হচ্ছে। অনেক ধন্যবাদ যুক্ত হয়েছেন, আপনাদের অনেক কৃতজ্ঞতা, আমাদেরকে সময় দিয়েছেন। হেলেন জেরিন খান, আপনাকে আবারও অভিনন্দন। আগামীতে আবারও কথা হবে। হুমায়ুন, নিশ্চয়ই আপনাকে আমরা আবারও হয়তো পাবো অন্য কোনো আলোচনায়। দর্শক, এই ছিল আজকে সংবাদ যুগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয়, তার বিশ্লেষণ নিয়ে। থাকবেন ৭১-এর সাথে।